ইনপুট হয়, নাইট্রোজেন কিভাবে ইনপুট হয়, এবং এরপরে দেখবো নাইট্রোজেন কিভাবে সয়েল থেকে লস হয়। ইনপুটটা খুবই ইজি, ড্রাই এবং ওয়েট ডিপোজিশন, অ্যাটমসফেরিক যে ডিপোজিশন হয় সেই ডিপোজিশন গুলোকে বলা হচ্ছে। নাইট্রোজেন যদি সয়েলে ফিক্সড হয়, ফিক্সেশন, দেন বিভিন্ন ধরনের নাইট্রোজেন ফার্টিলাইজার যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই ধরনের ফার্টিলাইজার গুলো সয়েলে নাইট্রোজেন ইনপুট করে। এন্ড ফাইনালি হচ্ছে বিভিন্ন ধরনের এনিমাল ওয়েস্ট, এগুলো দিয়ে নাইট্রোজেন গুলো সয়েলে এন্টার করে, ইনপুট হয়। তারপর আসে কিভাবে আউটপুট হয়, অর্থাৎ সয়েল থেকে নাইট্রোজেন লস হচ্ছে কিভাবে। রান অফ হতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করো, রান অফ হচ্ছে ফার্স্ট পয়েন্ট, লাস্টের পয়েন্ট হচ্ছে লিচিং। সো রান অফ আর লিচিং কিন্তু এখানে এক না, ডিফারেন্ট ডিফারেন্ট। সো রান অফ এবং লিচিং আলাদা করে লিখতে হবে। প্ল্যান্ট আপটেক করতে পারে, ডিনাইট্রিফিকেশন হতে পারে, এগুলো পরে ডিটেলসে আসবে, আমি নামগুলো এখন বলে যাচ্ছি। ভলাটাইলাইজেশন হতে পারে নাইট্রোজেন, এবং ইরোশন হতে পারে। এভাবে করে নাইট্রোজেন লস হয়। তো এই ধরনের কোয়েশ্চেন হতে পারে, হোয়াট আর দ্য প্রসেসেস অফ নাইট্রোজেন গেইন অ্যান্ড লসেস। হোয়াট আর দ্য প্রসেসেস অফ নাইট্রোজেন গেইন অ্যান্ড লসেস, এইটা কোয়েশ্চেন যদি হয় প্রথমটা আর পরেরটা, এই দুটো স্লাইড দিবা। এখন আসি নাইট্রোজেনের ফেটটা কি ধরনের হবে। ফেট অফ নাইট্রোজেন ইন সয়েল, এটা দেখো, সয়েলে যখন আমি নাইট্রোজেনটা অ্যাপ্লাই করি, এটা দুই ধরনের ব্যাপার হয়। কিছু অংশ প্ল্যান্ট নিয়ে নেয়, প্ল্যান্ট ইউজ করে, আর কিছু অংশ প্ল্যান্ট নেয় না, প্ল্যান্ট আনইউজড অবস্থায় রেখে যায়। যে অংশটা প্ল্যান্ট ইউজ করে, প্ল্যান্ট আপটেক করে, সেটা তো আলটিমেটলি প্ল্যান্টে জমা হয়ে যায়। যে অংশটা প্ল্যান্ট নেয় না, আনইউজ থাকে, সেটা বিভিন্ন ভাবে সয়েলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। কিছু অংশ মাইক্রোবস নিয়ে নেয়, সয়েলের যে মাইক্রোবস গুলো আছে, কিছু অংশ অ্যাটমসফিয়ারে লস হয়ে যায়, এবং কিছু অংশ সয়েলের সাথে মিলে গ্রাউন্ড ওয়াটারে চলে যায়, সয়েল থেকে পারকুলেট গ্রাউন্ড ওয়াটারে চলে যায়। তিনটা জিনিস হয়, যে অংশটা আনইউজ থাকে মাইক্রোবস ইউজ করে, অথবা অ্যাটমসফিয়ারে যায়, অথবা গ্রাউন্ড ওয়াটারে চলে যায়। মাইক্রোবস যে অংশটা নাইট্রোজেনের নেয়, আপটেক করে, সেই অংশটা আবার ইমোবিলাইজড হতে পারে, ঠিক আছে, অর্থাৎ অর্গানিক ফর্মে চলে যায়, ইনঅর্গানিক থেকে অর্গানিক ফর্মে চলে যায়। অ্যাটমসফিয়ারে যেটা যায় সেটা দুইটা জিনিস হতে পারে, ভলাটাইলাইজড হতে পারে অথবা ডিনাইট্রিফিকেশন হতে পারে, আর গ্রাউন্ড ওয়াটারে গেলে লিচিং হয়ে চলে যায়। এটা হচ্ছে নাইট্রোজেনের ফেটটা কি ধরনের হয়। এইটারই একটু ইলাস্ট্রেটেড ছবি হচ্ছে এটা। এখন আমি যদি ফেট অফ নাইট্রোজেন দেই, সেক্ষেত্রে দুটো ফিগারই তোমাদের দিতে হবে পরীক্ষার সময়। হ্যাঁ, এখানে দেখো, এনিমাল ম্যানিউর বা অর্গানিক অ্যামেন্ডমেন্ট, এগুলো হচ্ছে যে ফার্টিলাইজার গুলো আমি দিচ্ছি সেইটা, সেখান থেকে অর্গানিক নাইট্রোজেন পাচ্ছি, সেখান থেকে দেখো মিনারেলাইজড হয়ে মিনারেল নাইট্রোজেন হয়ে যাচ্ছে। আবার উল্টা দিকে আসলে ইমোবিলাইজেশন, তো যে কথাগুলো এতক্ষণ বললাম, লস এন্ড গেইন, এই জিনিসগুলো এখানে একটু ইলাবোরেটলি দেখানো হচ্ছে। মিনারেল নাইট্রোজেন থেকে আবার একটা অংশ নাইট্রোজেন আপটেক করবে, প্ল্যান্ট নাইট্রোজেন আপটেক হবে, সেখান থেকে আবার কিছু অংশ ক্রপে যাবে, ক্রপ থেকে আবার বায়োলজিক্যালি নাইট্রোজেন ফিক্সড হবে, সেখান থেকে আবার কিছু অংশ অ্যাটমসফিয়ারে চলে যাবে। সো আলটিমেটলি হোল সাইকেলটা আলটিমেটলি নাইট্রোজেন সাইকেলে কাজ করে, ঠিক আছে। তো নাইট্রোজেন সাইকেলটা আমি দেখাচ্ছি না, নাইট্রোজেন সাইকেল অনেকখানি তোমরা পেয়েছো, ভবিষ্যতেও পাবা। তো নাইট্রোজেন সাইকেল আমি আর এই কোর্সে দেখাবো না, তোমরা খালি এই সাইকেলটা শিখে রাখবে, এই ডায়াগ্রামটা। এটা হচ্ছে ফেট অফ নাইট্রোজেন ইন সয়েল। এখন আসুন যে নাইট্রোজেনের কি কি অবস্থা হয়। যেমন দেখো, অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন হচ্ছে এর মাধ্যমে নাইট্রোজেনটা সয়েলের মধ্যে এন্টার করে, অর্থাৎ গেইন হয়। তো নাইট্রোজেন বিভিন্ন উপায়ে সয়েলে থাকে, বাট অর্গানিক নাইট্রোজেনটা যখন অ্যামোনিয়া হয়ে যায় সেটাকে আমি অ্যামোনিফিকেশন বলি। অর্গানিক নাইট্রোজেন যখন অ্যামোনিয়াতে কনভার্ট হয় সেটাকে আমি বলবো অ্যামোনিফিকেশন। এবং এটা দুইটা ধাপে হয়। প্রথমে অর্গানিক নাইট্রোজেনটা অ্যামোনিয়া হবে হেটারোট্রফিক মাইক্রোবসের মাধ্যমে। এখানে কিছু হেটারোট্রফিক মাইক্রোবস কাজ করে, অর্থাৎ এদের জন্য অক্সিজেনটা থাকলেও হয়, না থাকলেও তারা কাজ করতে পারে। এরা মেনলি অর্গানিক সোর্সের উপরে ডিপেন্ড করে, হেটারোট্রফিক মাইক্রোবস মেনলি অর্গানিক সোর্সের উপরে ডিপেন্ড করে। এবং অ্যামোনিফিকেশন একটা মেইন পয়েন্ট হচ্ছে এই প্রসেসটা অনেক পরিমাণে এনার্জি লিবারেট করে। ওকে,
এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে অ্যামোনিফিকেশন লিভারেজ এনার্জি। এখানে দেখো এটা অ্যামোনিফিকেশন একটা রিয়াকশন। অ্যামোনিফিকেশন যখন অক্সিজেনের সাথে রিয়াক্ট করে তখন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, ওয়াটার হচ্ছে এবং অ্যামোনিয়া হচ্ছে। তো এটা দেখেই বুঝতে পারছো যেহেতু অক্সিজেনের সাথে রিয়াকশন, এটা একটা অক্সিডেশন। এটা একটা অক্সিডেশন রিয়াকশন এবং আলটিমেটলি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং অ্যামোনিয়া হচ্ছে। তাহলে কি হলো? অ্যামোনিফিকেশন একটা এনার্জি প্রডিউসিং রিয়াকশন এবং একটা অক্সিডেশন রিয়াকশন। তো যে কোনো অক্সিডেশন রিয়াকশনে এনার্জিটা প্রডিউস হবে, আর রিডাকশন রিয়াকশন যদি হয় এনার্জিটা লিবারেট হবে। দেন আসি নাইট্রিফিকেশন। প্রথমে ম্যাম আমি একটু অ্যামোনিয়া জুম করলে ভালো হইতো। বুঝতে পারছি নাকি? ম্যাম একটু জুম করলে ভালো হইতো স্লাইডটা। এখন ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, পরেরটা যেটা দেখো নাইট্রিফিকেশন। আমি প্রথমে অর্গানিক নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পেলাম, এখন হচ্ছে আমি অ্যামোনিয়া থেকে নাইট্রেট পাবো, সেটাই হচ্ছে নাইট্রিফিকেশন। এইটা আবার দুইটা স্টেপসে কাজ করে। প্রথমে হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া কাজ করে, তারপর হচ্ছে নাইট্রো ব্যাকটেরিয়া কাজ করে। এগুলো মনে হয় তোমরা পেয়েছো সেকেন্ড ইয়ার, আমি জানি না, হয়তো পেয়ে থাকার কথা মাইক্রোবায়োলজিতে। না থাকলে একটু আমি এখানে অল্প অল্প করে দেখাচ্ছি। প্রথমে পাবা নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার, এই দুটোই হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া। এদের দুজনেরই হচ্ছে অক্সিজেনটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এরা হচ্ছে অক্সিডাইজড রিয়াকশনটা করে। অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন দুটাই অক্সিডাইজড রিয়াকশন। অক্সিডেশন যেহেতু হচ্ছে তার আলটিমেটলি অক্সিজেনের সাথে রিয়াকশন করবে। নিচের রিয়াকশনটা দেখো, প্রথমে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নাইট্রাইট হচ্ছে, দেন নাইট্রাইট আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রেট যাচ্ছে। হ্যাঁ, তো আলটিমেটলি নাইট্রিফিকেশনের রিয়াকশন হলো এটা। এগুলো হচ্ছে ফ্যাক্টরস। ফ্যাক্টরস আমি আর ডিটেলসে যাব না, শুধু তোমরা নামগুলো মনে রাখবা। নাইট্রিফিকেশনের ফ্যাক্টরস গুলো হবে সাবস্ট্রেট অ্যাভেলেবিলিটি, এখানে সাবস্ট্রেট বলতে অ্যামোনিয়াকে বোঝাচ্ছে। অ্যারেশন অর্থাৎ অক্সিজেন, ময়েশ্চার কন্টেন্ট, সয়েলে ওয়াটারটা কতটুকু, পিএইচ। পিএইচ নর্মালি হচ্ছে তার অ্যাসিডিক পিএইচ থাকে, এবং টেম্পারেচার। এই টেম্পারেচার বলতে মেইনলি যেই টেম্পারেচার নাইট্রোসোমানাস এবং নাইট্রোব্যাক্টার এই দুটো কাজ করে ব্যাকটেরিয়া, সে দুটোর কথা বলা হচ্ছে, সেই টেম্পারেচারটা এদের আইডিয়াল টেম্পারেচার। এখন আসি নাইট্রিফিকেশনের ইকোলজিক্যাল কনসিকুয়েন্স গুলো কি কি। নাইট্রিফিকেশনের এখানে একটা ব্যাপার বলে দিই, ইকোলজিক্যাল কনসিকুয়েন্স এবং এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স দুটো একই কথা। পরীক্ষার সময় যদি ইকোলজিক্যাল কনসিকুয়েন্স আছে সেক্ষেত্রে অ্যান্সার হবে, যদি এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স আসে একই ধরনের হবে। সো নাইট্রিফিকেশনে ইকোলজিক্যাল কনসিকুয়েন্স হলো তোমার, এখানে ফার্স্টে বিভিন্ন ধরনের ফর্মে আমি নাইট্রোজেন পাচ্ছি, সেখান থেকে যখন নাইট্রেট ফর্মে চলে যাচ্ছে নাইট্রিফিকেশনের মাধ্যমে, সেটা কিন্তু প্ল্যান্টের জন্য আপটেক, প্ল্যান্টের আপটেকের জন্য মোস্ট অ্যাভেলেবল ফর্ম, সেটা একটা ভালো দিক। এছাড়া হচ্ছে নাইট্রেট যেটা হয় নাইট্রিফিকেশনের জন্য, সেটা হাইলি মোবাইল থাকে। হ্যাঁ, এটা খুবই ইজিলি সয়েলের মধ্যে চলাফেরা করতে থাকে এবং এটা একটা টেন্ডেন্সি থাকে তাড়াতাড়ি লিচ আউট হয়ে যাওয়া, যে কারণে এটা খুব ইজিলি ড্রেনেজ ওয়াটারের সাথে লিচ আউট হয়ে যায়। তখন কি হয়, নাইট্রেটের একটা অভাব দেখা যায় সয়েলে, এটা একটা সমস্যা। সো পজিটিভ দিক হচ্ছে কি নাইট্রেটটা আমি পাচ্ছি যেটা প্ল্যান্ট আপটেক করতে পারছে। নেগেটিভ দিক হচ্ছে এটা ইজিলি ড্রেনেজ ওয়াটারের সাথে লিচ আউট হয়ে চলে যায়, যে কারণে নাইট্রেটের ডেফিসিয়েন্সি দেখা দেয়। আরেকটা প্রবলেম হচ্ছে নাইট্রেটটা যখন লিচিং হয় ইউট্রোফিকেশন হয়। ইউট্রোফিকেশন হয়তোবা তোমরা বহু জায়গায় পেয়েছো এ পর্যন্ত। যখন এই ওয়াটারে তোমার নাইট্রেট কনসেন্ট্রেশনটা বেড়ে যায় তখন অ্যালগাল বুম সৃষ্টি হয়। অ্যালগাল বুমটা কি করে, যে হেটারোট্রফিক মাইক্রোবস গুলো থাকে তাদের জন্য, এই অ্যালগাল বুমের জন্য হেটারোট্রফিক মাইক্রোবস গুলো খাবার নিতে পারে না, যেহেতু প্রচুর পরিমাণে অ্যালগাল বুম থাকে, তারা কি করে তাদের খাবারটা আর নিতে পারে না, হেটারোট্রফিক মাইক্রোবস গুলো খাবার এক্সট্রাক্ট করতে পারে না। তখনই দেখা যায় ওয়াটারে একটা অক্সিজেনের ডেফিসিয়েন্সি সৃষ্টি হয়। এই অক্সিজেনের অভাবের জন্য আলটিমেটলি বহু অ্যাকোয়াটিক অর্গানিজমস মারা যায়। ওকে, এই সমস্যাগুলো হচ্ছে নাইট্রিফিকেশনের সমস্যা। হ্যাঁ,
হলো নাইট্রাইট। এটাও কিন্তু নাইট্রিফিকেশনের একটি ধাপ। যখন মানে নাইট্রিফিকেশন তো আলটিমেটলি দুইটা আয়ন আমি দেখছি, একটা হচ্ছে নাইট্রাইট আর একটা হচ্ছে নাইট্রাইট। নাইট্রাইট গুলো আমি এতক্ষণ বললাম, এখন নাইট্রাইটে আসি। যখন ওয়াটারের মধ্যে নাইট্রাইটের পরিমাণ অনেক বেড়ে যায় তখন ব্লু বেবি ডিজিজ হতে পারে। যখন ওয়াটারে নাইট্রাইট কনসেন্ট্রেশন অনেক বেশি হয়ে যায় তখন তারা কি করে, ওয়াটারে যেই অক্সিজেনটা থাকে সেই অক্সিজেনটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, অক্সিজেনের সাপ্লাইটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। কারণ তখন হেমোগ্লোবিনটা নাইট্রাইটের সাথে একটা কমপ্লেক্স সৃষ্টি করে। অক্সিজেনকে বাদ গিয়ে ব্লাডে যে হেমোগ্লোবিন থাকে সেটা নাইট্রাইটের সাথে একটা কমপ্লেক্স সৃষ্টি করে। এর জন্য ব্লু বেবি একটা ডিজিজ হয়, যেটা মেইনলি হচ্ছে ছোট বাচ্চাদের হয়। এই ডিজিজটাকে বলা হয় মেথেমোগ্লোবিনেমিয়া। ঠিক আছে, ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় মেথেলোমোগ্লোবিনেমিয়া। এই নামটা ভুলেও যাও, পরীক্ষার সময় ব্লু বেবি ডিজিজ এই নামটা লিখে দিবা। বড়টা লিখতে পারলে ভালো, যদি লিখতে না পারো অ্যাটলিস্ট ছোট নামটা লিখে দিবা। আর একটা যেটা প্রবলেম হয়, নাইট্রাইট কনসেন্ট্রেশন বেড়ে গেলে নাইট্রাইটটা সয়েলের যে সেকেন্ডারি অ্যামিন আছে তার সাথে রিয়াক্ট করে নাইট্রোসামিন তৈরি করে ফেলে। এবং নাইট্রোসামিন তৈরি করলে এটা খুব ইজিলি হিউম্যান ক্যান্সার তৈরি করে। কারণ আলটিমেটলি নাইট্রোসামিনটা সয়েল থেকে মানুষের দেহে যায়, হিউম্যান বডিতে এন্টার করে এবং সেখান থেকে ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি থাকে। সো এই দুইটা স্লাইড হচ্ছে আলটিমেটলি তোমার ইকোলজিক্যাল কনসিকুয়েন্স অফ নাইট্রিফিকেশন অথবা এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স অফ নাইট্রিফিকেশন। এই জিনিসটা এখানে খুব ইজিলি বোঝানো হয়েছে যে অর্গানিক নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া হলে এটাকে আমি বলবো অ্যামোনিফিকেশন। আবার অ্যামোনিয়া থেকে যখন নাইট্রাইট দেন নাইট্রেট হচ্ছে, এটা হচ্ছে নাইট্রিফিকেশন। এই হোল প্রসেস যেটা অর্গানিক নাইট্রোজেন থেকে নাইট্রেট, অর্গানিক ফর্ম থেকে যখন ইনঅর্গানিক ফর্মে যাচ্ছি, এটা হচ্ছে মিনারেলাইজেশন। এর রিভার্সটা হচ্ছে ইমোবিলাইজেশন। সো এই ধরনের কোয়েশ্চেনও আসতে পারে, শর্ট নোট বা ছোট কোয়েশ্চেন, যে write down the difference of mineralization and immobilization of nitrogen. Write down the difference of mineralization and immobilization of nitrogen. এই যে কথাগুলো বললাম এগুলি এখানে ঠিক করে দেওয়া আছে, কখন মিনারেলাইজেশন হবে কখন ইমোবিলাইজেশন হবে এই জিনিসগুলো স্লাইডে ভালো করে দেওয়া আছে। মিনারেলাইজেশনটা হলো জাস্ট দেখো এখানে অর্গানিক থেকে ইনঅর্গানিক হওয়া। তো এটা মেইনলি হচ্ছে ওয়ার্ম ক্লাইমেটে হয়, 68 থেকে 95 ডিগ্রি ফারেনহাইটে, ওয়েল অ্যারেটেড এবং ময়েস্ট সয়েলে। অনেক ভালো অক্সিজেন সাপ্লাই হতে হবে এবং পানির পরিমাণটা ভালো থাকতে হবে, তখনই হচ্ছে মিনারেলাইজেশন। ইমোবিলাইজেশনটা তার জাস্ট অপোজিট, রিভার্স প্রসেসটা। এখন আসি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এই যে সয়েলের কথাবার্তাগুলি বললাম, সয়েলের মধ্যে নাইট্রোজেন ফিক্স হচ্ছে, অ্যামোনিফিকেশন হচ্ছে, নাইট্রিফিকেশন হচ্ছে, আলটিমেটলি কিগুলো সয়েলের মধ্যে নাইট্রোজেন অ্যাড করে। এর মধ্যে একটা পয়েন্ট হলো নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে আলটিমেটলি সয়েল নাইট্রোজেন অ্যাড করে দেয়। এটা অনেক ভাবে হয়, তো আমি এখানে বায়োলজিক্যালটা শুধু বললাম। বায়োলজিক্যাল মানে হচ্ছে এটা প্ল্যান্ট অথবা মাইক্রো অর্গানিজম, এদের মাধ্যমে যখন নাইট্রোজেনটা ফিক্সড হয় এটা হচ্ছে বায়োলজিক্যাল। কারণ এখানে বায়ো রিলেটেড যে কোনো একটা মানে বায়োলজিক্যাল কোনো একটা কম্পোনেন্ট যুক্ত আছে, এর জন্য এটাকে বলা হয় বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এটাকে যদি আমি ইন্ডাস্ট্রিতে করতাম তাহলে এটা কেমিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন হয়ে যেত। অ্যাটমসফেরিক নাইট্রোজেনটা যখন অ্যামোনিয়া এবং তারপর অ্যামিনো অ্যাসিড এবং আলটিমেটলি কোনো একটা নাইট্রোজেনাস কম্পাউন্ডে ট্রান্সফার করব, সেটাই হয়ে যাবে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। অর্থাৎ অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন থাকে সেটা আলটিমেটলি আমি সয়েলে ফিক্স করব। এই ফিক্সেশনটা হবে আমার কোনো একটা মাইক্রো অর্গানিজম অথবা প্ল্যান্টের মাধ্যমে। এখানে একটা দেখো খুব সুন্দর করে একটা রিয়াকশন দেয়া আছে, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন প্লাস এটিপি, এবং এখানে নাইট্রোজিনাস একটা এনজাইমের নাম দেয়া আছে। সো আলটিমেটলি নাইট্রোজেন ফিক্সেশনে নাইট্রোজিনাস এনজাইমটা কাজ করে। আলটিমেটলি আমার এই হোল রিয়াকশনে নাইট্রোজিনাস এনজাইমসটা কাজ করে। এই এনজাইমটা সয়েলের মধ্যেই থাকে, মাইক্রো অর্গানিজমটা এই এনজাইমটা ইউজ করে নাইট্রোজেনটাকে ফিক্স করে। হ্যাঁ, এই বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন যদি আসে এই রিয়াকশনটা দিবা,
সাথে ছবিটাও দিবা, সুন্দর করে ছবিটা দিয়ে দিবা। এখন আসি কি কি ধরনের অর্গানিজম গুলো নাইট্রোজেন ফিক্স করে। কিছু কিছু অর্গানিজম আছে তারা ফ্রি লিভিং, তারা নিজেরাই থাকে, তাদের কোনো সঙ্গী সাথী দরকার হয় না। এ ধরনের কিছু অর্গানিজমস আছে, তারা নাইট্রোজেনকে ফিক্স করে। দ্বিতীয় ধরনের আছে কিছু অ্যাসোসিয়েটিভ নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজম থাকে, অর্থাৎ একসাথে দুইটা তিনটা অর্গানিজমস থাকে, তারা ফিক্স করতে পারে। এবং ফাইনালি হচ্ছে সিম্বায়োটিক, এরা প্ল্যান্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই অর্গানিজম গুলো প্ল্যান্টের সাথে যুক্ত থেকে নাইট্রোজেনকে ফিক্স করে। এখানে উদাহরণ দেওয়া আছে যে ফ্রি লিভিং এর মধ্যে অ্যারোবিক অ্যানারোবিক দুই ধরনের আছে। লিগুমস যেটা সিম্বায়োটিক, সিম্বায়োটিক দেখো প্ল্যান্টের সাথে, সিম্বায়োটিক উইথ প্ল্যান্টস দেওয়া আছে। এরা লিগুমস এর সাথে অ্যাড হলে হয় রাইজোবিয়াম, আদার প্ল্যান্টস এর সাথে হলে ফ্র্যাঙ্কি এবং অ্যাজিওস্পিরালিয়াম। এই স্লাইডে একটা জিনিস খেয়াল করো, কোনো কোনো জায়গায় ব্র্যাকেট সাম লেখা আছে। হ্যাঁ, সায়ানোব্যাকটেরিয়া সাম, ক্লস্ট্রিডিয়াম সাম। এই সাম কথাটা লেখার দরকার নেই, এখানে এটাই বোঝানো হয়েছে যে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার সবাই নাইট্রোজেন ফিক্স করে না। সাম অর্থাৎ কিছু কিছু স্পেসিস, ক্লস্ট্রিডিয়ামের কিছু কিছু স্পেসিস নাইট্রোজেন ফিক্স করে। ঠিক আছে, এটা এখানে দেওয়ার কোনো দরকার নাই। প্লাস অনেকখানি স্টার চিহ্নটা দেওয়া আছে, এটাও দেওয়ার দরকার নাই, তোমরা খালি নামগুলা শিখবা। ঠিক আছে, যদি সবগুলা মনে নাও থাকে অ্যাটলিস্ট তিনটা করে নাম শিখে রাখবা। এরোবিকে তিনটা নাম, অ্যানারোবিকে তিনটা নাম, আর লিগিউমস আর আদার প্ল্যান্টসে একটা দুইটা করে দেয়া আছে, এখানে ছোট করার কিছু নেই। এরোবিক অ্যানারোবিকে তিনটা তিনটা করে শিখে রাখবা, লিখে রাখো, এটা তিনটা তিনটা করে দেখবা। হ্যাঁ, এটা হচ্ছে টাইপস অফ নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজমস ইন সয়েল। এটা আসলে সুন্দর করে এই চার্টটা দিয়ে দিবা। দেন আসি কি কি ফ্যাক্টরস নাইট্রোজেন ফিক্স করে। এখানেও আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু নামগুলো দেখবা। এনভায়রনমেন্টাল স্ট্রেস, এনভায়রনমেন্টে যদি কোনো স্ট্রেস হয় সেগুলো হচ্ছে নাইট্রোজেন ফিক্সে সাহায্য করবে। টেম্পারেচার, ওয়াটার স্ট্যাটাস অর্থাৎ ময়েশ্চার কন্টেন্টটা কি ধরনের, সয়েল ফার্টিলিটি, ফ্ল্যাকচুয়েশনস ইন পিএইচ, এখানে পিএইচটা ক্যাপিটাল এইচ হবে, পিএইচ ক্যাপিটাল এইচ হবে। এবং নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, এখানে কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এই নিউট্রিয়েন্ট গুলোর উপর ডিপেন্ড করবে। তারপর আসি ডিনাইট্রিফিকেশন। এতক্ষণ আমরা ছিলাম কিভাবে করে সয়েলের মধ্যে নাইট্রোজেন গেইন হচ্ছে, এখন আসে কিভাবে করে সয়েল থেকে নাইট্রোজেন লস হবে। এর মেইন পয়েন্ট হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে সয়েলে যে নাইট্রেট এবং নাইট্রেট আছে এই দুটো রিডিউসড হয়ে যায়, রিডিউস হয় নাইট্রাস অক্সাইড হয়, এবং আলটিমেটলি ডাইঅ্যাটমিক নাইট্রোজেন হয়ে যায়, অর্থাৎ N2 হয়ে যায়। এটা কিন্তু একটা রিডিউসিং রিয়াকশন। সো ডিনাইট্রিফিকেশন আমি যখনই বলবো এটা হবে রিডিউসিং রিয়াকশন, আর অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন ছিল অক্সিডেশন রিয়াকশন। এবং ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, বেসিক্যালি সিউডোমোনাস এবং অ্যালকালি জিনাস, এই দুটো ব্যাকটেরিয়া কাজ করে। এখন যেহেতু এটা একটা রিডাকশন রিয়াকশন, তার মানে কি এখানে অক্সিজেনটা লিমিটেড থাকবে। তো যখনই সয়েলের মধ্যে অক্সিজেনটা লিমিটেড থাকবে, সাবমার্জ কন্ডিশনে থাকবে, ওয়াটারের পরিমাণটা অনেক বেড়ে যাবে, এই অবস্থায় ডিনাইট্রিফিকেশন হবে। অক্সিজেনের পরিমাণ তখনই লিমিটেড হবে যখন ওয়াটারের পরিমাণটা আমার বেড়ে যাবে সয়েলে, তখনই আমি ডিনাইট্রিফিকেশন হবে। কারণ ওই অবস্থায় ব্যাকটেরিয়া গুলো অক্সিজেন ইউজ করতে পারে না, অক্সিজেন ডেফিসিয়েন্ট হয়ে যায়, তখন তারা অক্সিজেনের পরিবর্তে নাইট্রেটকে ব্রেকডাউন করে, নাইট্রেটকে ব্রেকডাউন করে আলটিমেটলি তাদের খাবারটা প্রডিউস করে। এবং সেই খাবার প্রডিউস করার সময় নাইট্রাস অক্সাইড এবং নাইট্রোজেনকে অ্যাটমসফিয়ারে রিলিজ করে দেয়। এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশনের রিয়াকশন গুলো। প্রথমে পাচ্ছি আমি নাইট্রেট, এখানে দেখো হাইড্রোজেন আয়ন অর্থাৎ অনেক রিডাকশন হচ্ছে। এখানে যদি অক্সিজেন থাকতো তার মানে অক্সিডেশন হচ্ছে, যেহেতু এখানে হাইড্রোজেন তার মানে রিডাকশন হচ্ছে। এই নাইট্রেটটা ব্রেকডাউন হয়ে নাইট্রাইট হচ্ছে, নাইট্রাইট পরের স্টেপে ভেঙে NO হচ্ছে, নাইট্রিক অক্সাইড। এটা আবার ভেঙে হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটাও আলটিমেটলি ভেঙে হয়ে যাচ্ছে নাইট্রোজেন, N2। এই চারটা ধাপে ধাপে রিয়াকশন করা হলো, এবং ফাইনালি নিচের যেই একদম লাস্টে দেখো যেই রিয়াকশনটা দেওয়া আছে, এটা হচ্ছে ইন টোটাল। ঠিক আছে, নেট যে রিয়াকশন সেটা হচ্ছে নাইট্রেট থেকে কিভাবে আমি নাইট্রোজেন পাচ্ছি। ঠিক আছে,
পরীক্ষার সময় আসলে তোমরা চেষ্টা করবা সবগুলো রিয়াকশন নিতে। একান্তই যদি ভুলে যাও তাহলে শুধু লাস্টেরটা দিবা, তাও কিছু নাম্বার পাবা। তো একান্তই ভুলে গেলে শুধু লাস্টেরটা দিলেও হবে। এখন আসি কি কি ফ্যাক্টরস ডিনাইট্রিফিকেশন প্রসেসে কাজ করে। অন্যান্য গুলো দেখো অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং নাইট্রোজেন ফিক্সেশন, সেক্ষেত্রে আমি শুধু নামগুলা দিয়েছিলাম। ডিনাইট্রিফিকেশনের ফ্যাক্টরস একটু ডিটেলসে পড়তে হবে। এর মধ্যে অলরেডি আমি বলেছি ডিনাইট্রিফিকেশন তখনই হবে যখন সয়েলের মধ্যে অক্সিজেনটা লিমিটেড হবে, অর্থাৎ সয়েলটা ওয়েট এবং ময়েস্ট কন্ডিশনে থাকবে, অক্সিজেন সাপ্লাইটা লিমিটেড হয়ে যাবে। এবং পোর স্পেস গুলো যখন 60% উপরে ওয়াটার দিয়ে ফিল্ড থাকবে তখন ডিনাইট্রিফিকেশন হবে। আরেকটা প্রবলেম হবে যখন অর্গানিক ম্যাটার বাড়বে, তারা যে অর্গানিজমস গুলো ডিনাইট্রিফিকেশনে রেসপন্সিবল তাদেরকে ফিট করবে, তাদেরকে খাওয়া দিবে। সো অর্গানিক ম্যাটার যত বাড়বে ডিনাইট্রিফিকেশন রেটও তত বাড়বে। এছাড়াও অন্যান্য ফ্যাক্টরস এর মধ্যে আছে সয়েল পিএইচ, টেক্সচার, টেম্পারেচার, অক্সিজেন কন্টেন্ট, ময়েশ্চার এবং নাইট্রেট কনসেন্ট্রেশন ইন দ্য সয়েল। সো এই সবগুলো পয়েন্ট দিয়ে এই কয়টা পয়েন্টও দিতে হবে ডিনাইট্রিফিকেশনের ফ্যাক্টরস এ। তারপর আসে ইকোলজিক্যাল কনসিকুয়েন্স। ডিনাইট্রিফিকেশন ইকোলজিক্যাল কনসিকুয়েন্স কি, এটা কি কি সমস্যা করতে পারে। ডিনাইট্রিফিকেশনের জন্য আমরা প্রথমে জানলাম যে এখানে নাইট্রাস অক্সাইড প্রডিউস হয়, N2 হয়। N2 ওটা কি করে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ার মিন্স তোমরা কামাল স্যারের কোর্সে হয়তো বা পড়বা, অ্যাটমসফিয়ার বিভিন্ন লেয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ওজোনোস্ফিয়ার আছে, বিভিন্ন ট্রপোস্ফিয়ার আছে, এরকম বিভিন্ন লেয়ার আছে। তো স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে অ্যাটমসফিয়ারের একটা লেয়ার। এই লেয়ারে হচ্ছে ওজোন থাকে। এই ওজোনটার কাজ কি, সানরে থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করা। নাইট্রাস অক্সাইড কি করে, এই ওজোন মলিকিউলটাকে ভেঙে ফেলে। ভেঙে ফেললে কি হয়, এটা অক্সিজেন হয়ে যায়। অক্সিজেন হইলে ওজোন লেয়ারটা ওজোন লেয়ারে কাজ করতে পারে না। এটাই হচ্ছে ডিনাইট্রিফিকেশন একটা মেজর প্রবলেম। নাইট্রাস অক্সাইডটা ওজোন লেয়ারে ওজোনটাকে ভেঙে অক্সিজেন মলিকিউলে পরিণত করে। এর ফলে আমাদের পৃথিবীকে আবার সানরে থেকে তারা রক্ষা করতে পারে না। এটা একটা মেজর প্রবলেম হয়ে যায়। আরেকটা প্রবলেম হয় ডিনাইট্রিফিকেশনের জন্য নাইট্রাইট যেটা থাকে সেটা খুবই কম পরিমাণে সয়েলে চলে আসে, খুবই কম পরিমাণে সয়েলে অ্যাকুমুলেট হয়। সো আলটিমেটলি এখানে একটা বড় একটা ডেফিসিয়েন্সি দেখা যায়। আর লাস্টের যে দুইটা পয়েন্ট ব্লু কালার দিয়ে লেখা, এই দুটো হলো অ্যাকচুয়ালি পজিটিভ কনসিকুয়েন্স। হ্যাঁ, ডিনাইট্রিফিকেশন যদি না হতো কি কি প্রবলেম হতো। হ্যাঁ, এখানে তো আমি এতক্ষণ নেগেটিভ সব কনসিকুয়েন্স বললাম, ডিনাইট্রিফিকেশনে পজিটিভ কিছু দিকও আছে। পজিটিভ দিক কি, ডিনাইট্রিফিকেশন যদি না হতো তখন কি হতো, সয়েলের মধ্যে অনেক ধরনের যে গ্যাস আছে যেমন হাইড্রোজেন সালফাইড, মিথেন, এগুলো আলটিমেটলি অনেক বেড়ে যেত। এবং হাইড্রোজেন সালফাইড, মিথেন এই প্রত্যেকটাই কিন্তু সয়েলের জন্য খুবই ক্ষতিকর গ্যাস। সয়েল এবং আলটিমেটলি সয়েলের যে মাইক্রোবস গুলো থাকে তাদের জন্য খুবই ক্ষতিকর গ্যাস। তো এটা একটা প্রবলেম হইতো। সেকেন্ড হচ্ছে সয়েলের মধ্যে যত হেভি পলিউটন লোড আছে নাইট্রোজেনের, সেগুলোকে রিলিজ করার জন্য ডিনাইট্রিফিকেশন সেফটি ভালভ হিসেবে কাজ করে। সয়েলের মধ্যে যখন অনেক বেশি পরিমাণে হেভি পলিউটন বেড়ে যায়, নাইট্রোজেনে অনেক পলিউটন বেড়ে যায়, সেগুলোকে ডিকম্পোজ করে নাইট্রোজেনটাকে রিলিজ করে দেয় ডিনাইট্রিফিকেশন। তো এটা হচ্ছে আলটিমেটলি পজিটিভ কনসিকুয়েন্স। তো যখনই আমি ইকোলজিক্যাল কনসিকুয়েন্স বলবো, পজিটিভ নেগেটিভ দুইটাই দিতে হবে, শুধু একটা দিলে হবে না। এখন আসি অ্যামোনিয়া ভলাটিলাইজেশন। এখার মাধ্যমেও কিন্তু নাইট্রোজেন আলটিমেটলি লস হয়ে যাচ্ছে। ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন হয়ে লস হয়ে যায়, আর অ্যামোনিয়া ভলাটিলাইজেশনের মাধ্যমে অ্যামোনিয়া হিসেবে বের হয়ে যায়। নাইট্রোজেনের যে কম্পাউন্ড গুলো আছে সেটা অ্যামোনিয়া হিসেবে বের হয়ে যায়। যখন আমি ইউরিয়া ফার্টিলাইজার অ্যাপ্লাই করি সয়েলে, সেই ইউরিয়া ফার্টিলাইজার আলটিমেটলি ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে অ্যামোনিয়া গ্যাস হয়ে বের হয়ে যায়। এই রিয়াকশনটা দেখো, প্রথমে যেটা আছে NH2 2CO, এটা হচ্ছে ইউরিয়া সংকেত। এটা ওয়াটারের সাথে রিয়াকশন করে এবং এখানে ইউরিয়াস এনজাইম কাজ করে। এই এনজাইমটার মাধ্যমে এইটা ব্রেকডাউন হয়ে অ্যামোনিয়া হইল NH3। NH3টা আলটিমেটলি দেখো অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই দুটো হিসেবে বের হয়ে যায়।
তাহলে অ্যামোনিয়া ভলাটাইলাইজেশন হলে অ্যামোনিয়াও বের হয়ে যাচ্ছে এবং তার সাথে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইডটাও বের হয়ে যায়। ওকে, এখানেও ফ্যাক্টরসটা একটু ডিটেলসে দেখবা তোমরা। যখন সয়েলের মধ্যে অনেক বেশি হাই পিএইচ থাকবে, অর্থাৎ অ্যালকালাইন সয়েল থাকবে, তারা অনেক বেশি অ্যামোনিয়া লুজ করবে। সয়েলের পিএইচটা যখন অ্যালকালাইন কন্ডিশনে থাকবে তখন অ্যামোনিয়া ভলাটাইলাইজেশন রেটটা হাই হবে। হ্যাঁ, কম্পেয়ার যদি করি আমি একটা অ্যাসিডিক সয়েলের সাথে, অ্যাসিডিক সয়েলে অ্যামোনিয়া ভলাটাইলাইজেশনটা লো হবে। এছাড়াও সয়েলের টেম্পারেচার বা অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার একটা গ্রেটলি ইম্প্যাক্ট ফেলে। লো সয়েল ময়েশ্চার হায়ার লস করে। সয়েলে ময়েশ্চার কন্টেন্টটা যদি লো হয়, সয়েলে ওয়াটার কন্টেন্টটা যদি কম থাকে, সেক্ষেত্রে অ্যামোনিয়া ভলাটাইলাইজেশনটা অনেক হাই হবে। এছাড়াও যদি বিভিন্ন ধরনের অ্যামোনিয়া ফার্টিলাইজার থাকে, তারাও হচ্ছে ইমিডিয়েটলি অ্যামোনিয়া ভলাটাইলাইজেশনে সাহায্য করে। এবং সয়েলটা যদি ড্রাই কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে অ্যামোনিয়া ভলাটাইলাইজেশনটা হাই হয়। ক্লে এবং অর্গানিক ম্যাটার এগুলো আলটিমেটলি ভলাটাইলাইজেশনটাকে বাড়ায় দেয়, কারণ এগুলো অ্যামোনিয়ার জন্য একটা এক্সচেঞ্জ সাইটস হিসেবে কাজ করে। তো এই সবগুলো হচ্ছে অ্যামোনিয়া ভলাটাইলাইজেশনের ফ্যাক্টরস। আজকে এতটুকুই থাকুক, নেক্সট দিন আবার দেখাবো। আচ্ছা, তোমরা যেও না, আমি একটু অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিই। ইনকোর্স ইনকোর্স তো খাতা দেখাবো তোমাদেরকে, যেদিন তোমরা ইন পার্সন আসবে খাতাটা দেখায় দেবো। ইনকোর্স নিয়ে চিন্তা করো না, ওটা দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমি ভাবতেছি তোমাদের প্র্যাকটিক্যাল রিটার্ন না নিয়ে ভাইভা নিব। তোমাদেরকে অসুবিধা হবে? আমার হচ্ছে ভাইভা নিলে বেটার হবে। কি বলো তোমরা, তোমাদের কি ইচ্ছা? ম্যাম রিটেন নিলে ভালো হতো না ম্যাম? হ্যাঁ, রিটার্ন দিতে চাচ্ছ? তোমরা কি রিটার্ন দিতে চাও? ম্যাম রিটেন দিলে তো মনে হয় ভালো হতো। না, আমি রিটার্ন কেন নিতে চাচ্ছি না, রিটার্নে তোমরা যদি না লিখো না, কারণ আমি ইনকোর্সটা নিলাম তো, খুব ভালো করো নাই। এখন রিটার্নে তোমরা যদি না লিখো, নাম্বার তো দেওয়া যায় না, বুঝছো? আর ভাইভাতে আমি ধরো তোমাদের একটু বলে টলে দিলাম, একটু ভালো করলাম, বুঝতে পারছো আমার পয়েন্টটা? জি ম্যাম এখন ঠিক আছে ম্যাম। ইনকোর্সে যদি তোমরা না লিখো না, যদি খাতায় কিছু না থাকলে তো নাম্বার দেওয়া যায় না, বুঝছো? তোমরা কি বলো, যে বলবা সেটাই। যদি দিতে জি চাও ম্যাম রিটার্ন দিতে পারো। আপনি যদি আশ্বাস দেন যে ম্যাম হ্যাঁ আমরা, আপনি কিছু বলে দিবেন, তাহলে তো ম্যাম না, ধরো আমি আমরা একটু বাই হেল্প করতে পারবো। করবো, এখন ধরো ফুললি তো পারবো না, তাই না? কারণ আমার সাথে তো অন্য টিচারও থাকবে, এটা আমি একা এক্সাম নেবো না। ঠিক আছে, যদি আমার মনে হয়, আমার মতে আর কি, ভাইভাটা দিলে বেটার হতো। জি ম্যাম ঠিক আছে। আর তোমরা করো, আমাকে ভালো করে অ্যাসাইনমেন্টটা দাও, ওখানে তো নাম্বার আছে, ওটা না আমি একটু ভালো করে দেখবো। ওইটা ভালো করে দাও অ্যাসাইনমেন্টটা। অ্যাসাইনমেন্টটা কেউ বাদ দিও না, এটা একদম ভালো করে দাও। তোমরা কি হাতে করছো নাকি